জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে আজ ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাত ৮টা থেকে ৯:৩০টার মধ্যে ভাষণ দেবেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতিসংঘে ভাষণে দেশের গণ অভ্যুত্থানের বীরত্বগাথার পাশাপাশি নানা বৈশ্বিক ইস্যুতে কথা বলবেন ডক্টর ইউনূস। এতে থাকছে ৩-০ তত্ত্ব ছাড়াও জলবায়ু পরিবর্তন, কার্বন নিঃসরণ কমানোর মতো বিষয়। ছাত্র জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনে বিশ্ববাসীর সহায়তা, বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের রূপরেখা বিশ্ববাসীকে জানাবেন ডক্টর ইউনূস। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান আইনজীবী করিম খানের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৈঠকে বাংলাদেশে গণ অভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া রোহিঙ্গা গণহত্যার অভিযোগে করা মামলা নিয়েও আলোচনা করেছেন ডক্টর ইউনূস। এ সময় রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত ৩ দফার প্রশংসা করেন করিম খান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইন বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কথা বলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস ও গুতেরেসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থনের কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ডক্টর মোহাম্মদ ইউনূস ও অ্যান্তোনিও গুতেরেসের মধ্যকার আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতি পূর্ণ সমর্থনের গুরুত্ব ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম বাংলাদেশের অংশগ্রহণের প্রতিশ্রুতির বিষয়টি উঠে আসে। সংস্কার নির্বাচনে ঢাকাকে সর্বাত্মক সহযোগিতা দেবে ওয়াশিংটন। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসকে কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। নিউ ইয়র্কে অন্য এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের দেশের নবযাত্রায় অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে এক হোটেলে বৈঠকে বসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে। বৈঠকে কথা হয় সংস্কার, পুনর্গঠন ও নির্বাচন নিয়ে। আলোচনায় ছিল অর্থনীতির প্রসঙ্গ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পাচার হয়ে যাওয়া টাকা ফেরাতেও পাশে থাকবে যুক্তরাষ্ট্র। উৎপাদনতন্ত্র থেকে যেই বিলিয়নস অফ ডলার যেভাবে বাইরে চলে গেছে, চুরি করা বা আমাদের ট্যাক্স পেয়ারের মানি, বাংলাদেশের মানুষের হার্ড আর্ন মানি যেভাবে চুরি হয়েছে, সেই টাকা ফেরানোটা খুবই একটা কষ্টসাধ্য কাজ। ব্লিংকেনের সাথে এটা নিয়ে কথা হয়েছে। ব্লিংকেন আশ্বাস দিয়েছেন যে তারা হেল্প করবে। এছাড়া দেশের নবযাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। জানান, বাংলাদেশ শুধু ১৭ কোটি মানুষের বাজার নয়, বিশ্বের শীর্ষ 10 ভোক্তার বাজারেরও একটি, যা বিকশিত হচ্ছে দ্রুত। ইউএস বিজনেস কাউন্সিলের স্যারের বক্তব্যটা ছিল যে বাংলাদেশ ইজ নাও ওপেন ফর বিজনেস। তোমরা আসো, বাংলাদেশে ইনভেস্ট করো। আমরা অলরেডি যেটা হয়েছে যে এক্সচেঞ্জ রেট স্ট্যাবিলাইজেশন হয়েছে, আপনি দেখেছেন তো, যেই প্রকৃত সরকারের 2 বছরের মধ্যে 85 টাকা ছিল ডলার, সেই জায়গায় 120 টাকা, কিন্তু এই গভর্নমেন্ট এসে এই ডলারের রেটটাকে স্ট্যাবিলাইজ করে। পাশাপাশি বলেন, কৌশলগতভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের 300 কোটি মানুষের বাজার ধরার সম্ভাবনাও দেখছে বাংলাদেশ। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগস্টের পরাজিত শক্তি বিদেশি বন্ধুদের সহায়তায় ছাত্র জনতার বিপ্লব নস্যাতের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। 6 বছর পর দেশে ফিরে বিপ্লবের ঐক্য রক্ষার তাগিদ দেন তিনি। জানান, তার বিরুদ্ধে থাকা শতাধিক মামলার আইনি মোকাবেলার কথাও।
আওয়ামী লীগ সরকারের সময়ে শতাধিক মামলা মাথায় নিয়ে দেশ ত্যাগ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। নতুন প্রেক্ষাপটে দেশে ফিরলেন 6 বছর পর। বিমানবন্দরে তাকে স্বাগত জানায় নানা সংগঠন। এ সময় মাহমুদুর রহমান বলেন, 5 আগস্টের বিপ্লব নস্যাৎ করতে মরিয়া দেশ বিদেশের ষড়যন্ত্রকারীরা। এসব মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে। পরাজিত ফ্যাসিবাদ বিদেশে বসে তার বিদেশি বন্ধু, বিদেশি প্রভু, তার কোনো বিদেশি বন্ধু নাই, তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টদের দিয়ে বিপ্লবকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, একজন সিনিয়র সিটিজেন হিসেবে এবং আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে। বিগত সরকারের সময় উদ্ভট এক মামলায় 7 বছরের সাজা হয়েছিল দাবি করে মাহমুদুর রহমান জানান, এখনও তার নামে শতাধিক মামলা রয়েছে। সেসবের আইনি মোকাবিলার কথাও বলেন তিনি। রাজনৈতিক দল বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য দল বলেন, তারা তাদের মতো করে লড়াই করেছে, আর আমি লড়াই করেছি আমার মতো করে এবং আমার দেশ পরিবারকে সঙ্গে নিয়ে। আমার লড়াই ছিল বুদ্ধিবৃত্তিক লড়াই, আমার লড়াই ছিল কালচারাল লড়াই। রংপুরে প্রাণ দেয়া আবু সাইদকে বিপ্লবী আইকন উল্লেখ করে আমার দেশ সম্পাদকের আহ্বান, যে বিপ্লব অর্জিত হয়েছে তা যেন দীর্ঘমেয়াদী হয়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনার সোনাডাঙ্গায় এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। জামায়াতের আমির বলেন, রাজনৈতিক দলসহ সব স্টেক হোল্ডারদের সঙ্গে সরকারের আলোচনা দরকার। এরপরে সংস্কার ও রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সরকারকে বিদায় নিতে হবে। এ সময় তিনি গণহত্যাকারীদের এদেশে রাজনীতি করার অধিকার নেই বলেও মন্তব্য করেন। তারা যেন আর রাজনীতিতে ফিরতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। সংস্কারের রোডম্যাপের পাশাপাশি নির্বাচনের একটা রোডম্যাপ এই জাতিকে দিতে হবে। রাজনৈতিক অস্থিরতায়ও বাংলাদেশ থেকে ক্রয়াদেশ স্থানান্তর করেনি বেশিরভাগ আন্তর্জাতিক ক্রেতা। কোনো ব্র্যান্ড বা কোম্পানি জরিমানাও করেনি কারখানা মালিকদের। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টারে প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তবে তৈরি পোশাক মালিকদের সংগঠন বলছে, সেপ্টেম্বরের অস্থিরতায় আগামী 3 মাসের কিছু ক্রয়াদেশ স্থানান্তর করেছে ক্রেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর তৈরি পোশাক খাতে অস্থিরতা তৈরি হয়। বেশ কিছু প্রতিবন্ধকতার মুখে পড়ে এ খাত। আশঙ্কা দেখা দেয় বাংলাদেশ থেকে ক্রয়াদেশ অন্য দেশে সরে যাওয়ার। তবে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টারের সেপ্টেম্বর মাসের প্রতিবেদনে খুব একটা ক্রয়াদেশ স্থানান্তরের তথ্য মেলেনি। 20 ক্রেতা ও কোম্পানির সঙ্গে কথা বলে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এসব ক্রেতা ও কোম্পানির মধ্যে ক্রয়াদেশ স্থানান্তরের কোনো সিদ্ধান্ত নেয়নি 12টি কোম্পানি। ওই সময়ে কোনো ব্র্যান্ড বা কোম্পানি জরিমানাও করেনি কারখানার মালিকদের। তবে স্থানান্তর সংক্রান্ত কোনো তথ্য দেয়নি একটি কোম্পানি। আর 7টি ব্র্যান্ড এই গবেষণা প্রতিষ্ঠানের কোনো প্রশ্নের উত্তর দেয়নি। বিজিএমইএ জানিয়েছে, আন্দোলনের সময় কোনো আদেশ বাতিল, স্থানান্তর হয়নি বা জরিমানাও করা হয়নি। তবে সেপ্টেম্বরের অস্থিরতায় যে জটিলতা তৈরি হয় তাতে কিছু ক্রেতা ক্রয়াদেশ স্থানান্তর করেছে। এই পকেটের এই ফ্যাক্টরিগুলোর এই চ্যালেঞ্জগুলো কবে নাগাদ স্টেবল হবে, সেই হিসেবে কিছু ক্রেতা হয়তোবা তাদের আগামী 3 মাসের যে পিওশিটগুলো ইস্যু করার ক্ষেত্রে কিছুটা ভিন্ন মত তারা পালন করেছে বা করছে। একই প্রোডাক্টের অন্য কোনো প্রোডাকশন অন্য কোনো লোকেশনে থেকে থাকে, সেক্ষেত্রে হয়তোবা ওই ফ্যাক্টরি মালিক এবং বায়ার দুজনে মিলেই স্ট্র্যাটেজিক একটা সিদ্ধান্ত নিয়ে আশুলিয়া বেল থেকে কিছুটা হলেও প্রোডাকশন কমিয়েছেন। অস্থিতিশীল পরিস্থিতির কারণে হওয়া ক্ষতি পোষাতে সরকারের কাছে 1 বছরের জন্য সহজ শর্তে ঋণ চেয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। সরকারের পক্ষ থেকেও দেয়া হয়েছে সহায়তার আশ্বাস। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের সরকার গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় তিনি আরো বলেন, মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, তাই ভোটে নির্বাচিত সরকারেরই দেশ শাসন করা উচিত। কাপাসিয়ার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত বিএনপি নেতা হান্নান শাহর স্মরণ সভায় যোগ দেন মির্জা ফখরুল। বলেন, 17 বছরে বিএনপির প্রায় 1000 নেতাকর্মীকে গুম করে হত্যা করা হয়েছে। 60 লাখের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এখনো আওয়ামী লীগের ষড়যন্ত্র থামেনি। দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা আবারও অস্থিরতা তৈরি করতে পারে বলে সতর্ক করেন বিএনপি মহাসচিব। কোন রকম টালবাহানা আমরা সহ্য করবো না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে আমাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে যত মামলা আছে এই সরকার, আওয়ামী লীগ সরকার আমলে করা হয়েছে, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ মূল দল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পর্যটন খাতের উন্নয়নে মহাপরিকল্পনা ঝুলে আছে 5 বছর, আর প্রায় 10 বছরে কোনো বৈঠকই হয়নি জাতীয় পর্যটন কাউন্সিলের। ফলে অপার সম্ভাবনাময় এই শিল্পের দৃশ্যত কোনো অগ্রগতি নেই। এই অবস্থায় পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে বিশেষ পদক্ষেপ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। পর্যটন অর্থনীতিতে দক্ষিণ এশিয়ার দেশগুলো ভালো অবস্থানে থাকলেও সম্ভাবনাময় এই খাতকে পুরোপুরি কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। পর্যটনে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান এখনও 109তম। সরকারি নানা আশ্বাসও মিলছে না তেমন সুফল। দেশের পর্যটন খাতে সর্বোচ্চ নীতি নির্ধারণী প্ল্যাটফর্ম জাতীয় পর্যটন কাউন্সিল এনটিসি, কিন্তু সবশেষ 2015 সালের পর এনটিসির আর কোনো বৈঠকই হয়নি। ফলে 2019 সালে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন শুরু হলেও এখনও তা হয়নি অনুমোদন। এ মহাপরিকল্পনায় 2041 সাল নাগাদ বিদেশি পর্যটকদের উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি ও দেশীয় কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পর্যটন খাত সংশ্লিষ্টদের মতে মহাপরিকল্পনা বাস্তবায়নে যত দেরি হবে এ শিল্পে অব্যবস্থাপনাও তত বাড়বে। টেকসই উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও বিকাশ ঘটাতে হবে। বাংলাদেশকে যদি আপনি পজিশনিং মার্কেটিং করতে চান, বাংলাদেশকে যদি আপনি ব্র্যান্ডিংটাকে সুউচ্চ পর্যায়ে পৌঁছে নিতে চান, তাহলে সরকারকে ইনিশিয়েটিভ নিতে হবে এবং সরকারকে উচিত হবে পর্যটন সংশ্লিষ্ট সকলকে প্রায়োরিটি বেসিসে সুযোগ সুবিধা বৃদ্ধি করে দেওয়া। দেরি হলো মহাপরিকল্পনা এনটিসিতে অনুমোদন হলে সুফল মিলবে বলে আশা ট্যুরিজম বোর্ড প্রধানের। মাস্টার প্ল্যানটা অনুমোদিত হবে জাতীয় পর্যটন পরিষদে। এই পর্যটন পরিষদ পুনর্গঠনের জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং দ্রুত এটার মিটিং আহ্বানের জন্য। তো ক্যাবিনেট ডিভিশন এটা পুনর্গঠনের জন্য কাজ করছে। আমরা আশা করি খুব দ্রুতই মিটিং হবে এবং আমরা এটা উপস্থাপন করব। বাংলাদেশ ভ্রমণে কানাডা, যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ সতর্কতা দিয়েছে তা প্রত্যাহার করতে কাজ চলছে বলেও জানিয়েছে ট্যুরিজম বোর্ড। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 সপ্তাহ পর এখনো বাজারে কার্যকর হয়নি সরকার নির্ধারিত ডিম ও মুরগির দাম, বরং ডিম ডজনে বাড়তি গুনতে হচ্ছে 18 টাকা পর্যন্ত। এছাড়া বৃষ্টির অজুহাতে বেড়েছে কাঁচামরিচের দাম। এছাড়া ইলিশের সরবরাহ ভালো হলেও বিক্রি হচ্ছে চড়া দামে। রাজধানী বাজারে ছুটির দিনে ক্রেতা সমাগম যেমন বেশি, তেমনি বিক্রেতাদের বাড়তি মুনাফা করার প্রবণতাও বেশি, যদিও পণ্যের সরবরাহে কোনো সংকট নেই। গেল 15 সেপ্টেম্বর ফার্মের মুরগির ডিমের ডজন 142 টাকা ও ব্রয়লার মুরগির দাম 180 টাকা নির্ধারণ করে দেয় সরকার। তবে তা এখনও রয়েছে কাগজে কলমে। বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম মিলছে 160 টাকায়, ব্রয়লার মুরগির কেজি 180 থেকে 190 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকায়। বিক্রেতাদের দাবি আড়ত থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলে কমে বিক্রি সম্ভব নয়। 156 টাকা কিনা পড়তেছে বা খরচা লই 160 টাকা আমাদের কিনা পড়তেছে, বাজারটা নিতেও তো একটা খরচা আছে। এক্ষেত্রে দেখা গেছে আমরা 160 টাকার বেশি আমরা বিক্রি করতে পারতেছি না, কিন্তু অথচ বাজারের সাথে আর সরকারদের দাম নির্ধারণের সাথে কোনো মিল নেই। আড়ত থেকে ওই দামে পাইতেছি না, ওই দামে পাইলে তো আমরা অবশ্যই বিক্রি করার কথা, কিন্তু ওই দাম পাইতে তার থেকে আর বাড়তি দামে এখন মাল কিনতে হয়। ইলিশের সরবরাহে ক্রেতাদের আগ্রহ বাড়লেও এখনও চড়া দাম। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে অন্তত 1700 টাকায়। নাগালে না থাকায় অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে। যারা ভালোভাবে টাকা ইনকাম করতেছে, দেশে চলতেছে ভালোভাবে, ওরাই খাইতে পারবে, কিন্তু মধ্যবিত্ত পরিবার বা নিম্ন পরিবার ওরা কেনার সামর্থ্যের মধ্যে নাই। এদিকে দুদিনের বৃষ্টিতে সরবরাহের ঘাটতির অজুহাতে বেড়েছে কাঁচামরিচের দাম।
প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 টাকার ওপরে। করলা, শসা, বেগুনের কেজি 60 টাকার বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছর আগস্ট সেপ্টেম্বরে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে গড়ে 64 ভাগ বেশি। লা নিনার প্রভাবে বঙ্গোপসাগর চরম ভাবাপন্ন ছিল, ফলে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেড়েছে। এবার মৌসুমী বায়ুর সক্রিয়তায় কিছুটা অস্বাভাবিক হওয়ার কারণে সারা দেশে বৃষ্টির তারতম্য ঘটেছে বলছে আবহাওয়া অধিদপ্তর। মধ্য আশ্বিনেও নতুন মেঘের আনাগোনা, শরতের শেষ দিকেও যেন বর্ষা ছেয়ে বসেছে। ঋতু অনুযায়ী জুন জুলাই সবচেয়ে বেশি বৃষ্টি হয়, কিন্তু এবছর সে সময় এল নিনোর প্রভাবে তীব্র তাপদাহ ছিল। জুনে সারা দেশে বৃষ্টি হয় 459 মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে 9 ভাগ কম। আবার জুলাই সারা দেশে বৃষ্টি কম হয়েছে 17.5 ভাগ। তবে আগস্টে গড়ে 420 মিলিমিটার বৃষ্টি হয়, যা ছিল স্বাভাবিকের চেয়ে 46 ভাগ বেশি। সেপ্টেম্বরেও এখন পর্যন্ত গড়ে 18 ভাগ বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, লা নিনোর প্রভাবে বঙ্গোপসাগরে পূবালি বাতাসের তীব্রতা বেশি। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সারি সারি মেঘমালা তৈরি হয়ে যেহেতু উত্তর পূর্ব পশ্চিমাঞ্চলে ধাবিত হয়, সেই কারণে এই মেঘমালা সারা বাংলাদেশেই বৃষ্টিপাত ঘটিয়েছে। এই গত স্পেলটা যেটা হয়েছে তার সাথেও আপনার লা নিনা কন্ডিশন এবং স্থানীয়ভাবে মৌসুমী বায়ুর সক্রিয়তাকে টেলিকানেক্টেড করা যায়। এ মৌসুমে সাগরে বেশি জলীয় বাষ্প সৃষ্টি হওয়ায় স্বাভাবিক বৃষ্টির তারতম্য ঘটেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, সিলেট, চট্টগ্রামের পাশাপাশি খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগে অতি ভারী বৃষ্টির প্রবণতা আগের চেয়ে বেড়েছে। আমাদের বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট রেইনফল অকারিং জোন হলো সিলেট, তারপরে সেকেন্ড হলো চট্টগ্রাম। খুলনায় সবসময় কম থাকতো মনসুন পিরিয়ডে। ইদানিং পরিলক্ষিত হয়েছে যে বরিশাল এবং খুলনা বিভাগেও ঢাকাতেও এই ভারী বৃষ্টিপাতের প্রবণতা রিসেন্ট ইয়ার্সে স্বল্প সময়ে অধিক বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। শনিবার থেকে সারা দেশে বৃষ্টি কমতে পারে, তবে অক্টোবরের শুরুর দিকে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে মুন্সিগঞ্জের প্রত্ন নিদর্শন পরিদর্শনে গিয়ে কথা জানান তিনি। বলেন, প্রত্ন সম্পদের দিকে এখন নজর দেওয়ার সময় এসেছে। সারা দেশের নিদর্শনগুলো সরেজমিন দেখে কী ধরনের সংরক্ষণের প্রয়োজন রয়েছে তা পর্যবেক্ষণ করে একটি নীতিমালা প্রণয়ন করা হবে। এ সময় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এলজিডির পুকুর পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করেন তিনি। আমরা লালবাগ কেল্লা সহ এই কেল্লাগুলোকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করছি। ভাবছি এখানে সংরক্ষণের প্রয়োজনীয়তা কি কি আছে, জায়গা বেদখল হয়েছে, এই সমস্ত প্রত্নতত্ত্বের এসব ব্যাপারে আমরা খুবই কড়া পদক্ষেপ দিব। চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ সহ 5 দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিকেলে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সমন্বয়করা বলেন, ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দিতে হবে। দ্রুত হলগুলোর সংস্কার, জুলাই বিপ্লবে নির্যাতনকারী হিসেবে জড়িত শিক্ষক শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার, আহতদের সুচিকিৎসা ও শহীদ ওয়াসিমের নামে স্থাপনার নামকরণের দাবিও জানানো হয়। দাবি মানা না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন সমন্বয়করা। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে অফিসিয়ালি ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা হোক। 2 শহীদ ওয়াসিমের নামে নামকরণ, শহীদ ওয়াসিমের নামে কলেজের কোনো বিশেষ স্থাপনার নামকরণ এবং তার পরিবারের পুনর্বাসনে কলেজ প্রশাসনের ভূমিকা রাখা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ছাত্র রাজনীতি বন্ধের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি। চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণায় পাথরের আঘাতে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে একটি বেসরকারি ব্যাংকের 6 কর্মকর্তা ঢাকা থেকে ঘুরতে যান খৈয়াছড়া ঝর্ণায়। এ সময় ঝর্ণা পানির সঙ্গে আসা একটি পাথর ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ মাহবুবের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠায় পুলিশ। আহত একজন চিকিৎসাধীন রয়েছেন। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে রপ্তানি শুরুর পর ভারতের কলকাতার বাজারে পৌঁছেছে পদ্মার ইলিশ। তবে দাম বেশ চড়া, কিনতে পারছেন কেবল বিত্তবান্ডাই। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলাতেও পৌঁছেছে পদ্মার ইলিশ।
দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছে ইলিশ। আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম চালানে 7.5 টন ইলিশ পৌঁছেছে আগরতলায়। 12 অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে 200 টন মাছ পাঠাবে 4টি প্রতিষ্ঠান। প্রতি ইম্পোর্টারের এগেনস্টে 50 টন করে অনুমোদন দেওয়া আছে। সেই মোতাবেক আমরা পণ্য ছাড় দেওয়ার ব্যবস্থা করব, যাতে আমাদের দেশ সমৃদ্ধশালী হয়, ফরেন কারেন্সি আসে। বৃহস্পতিবার বাংলাদেশের ইলিশের প্রথম চালান পৌঁছায় কলকাতায়। পদ্মার রূপালী মাছ পৌঁছে গেছে হাওড়া, পাতিপুকুর, বারাসাত, শিয়ালদা, শিলিগুড়ির পাইকারি বাজারেও। 1 কেজির থেকে বড় মাছের দাম 1600 থেকে 1700 রুপি। খুচরায় দাম উঠছে 2000 থেকে 2500 রুপি পর্যন্ত। পদ্মার ইলিশ নিয়ে ব্যাপক আগ্রহ থাকলেও চড়া দামের কারণে স্বাদ নিতে পারছেন কেবল উচ্চবিত্তরাই। মধ্যবিত্তের ভরসা স্থানীয় ডায়মন্ড হারবার বা মিয়ানমারের ইলিশ। এখানে অকশনে মাছ বিক্রি হয় তো 1400, 1500, 1600 এরকম মাছ বিক্রি হচ্ছে। বাজার হাই থাকার কারণ হচ্ছে যে মাছ খুব বেশি নেই অ্যাকচুয়ালি। এখানে মোটামুটি 1200-1300 টাকা হলে ঠিক আছে, এই 1700, 1800, 1600 টাকা উল্টাপাল্টা বলছে। চড়া দাম হলেও পদ্মার ইলিশ ভালোই বিক্রি হচ্ছে কলকাতায়। রোববার ছুটির দিনে বিক্রি বাড়বে বলে আশাবাদী বিক্রেতারা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিকিমে 3 দিনে ভারী বৃষ্টির ফলে বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের খবর পাওয়া গেছে। 2 দিনের জন্য সেখানে জারি হয়েছে রেড অ্যালার্ট। ভারী বৃষ্টির ফলে রাজ্যটির উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাংরাং সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একটি জেলার সঙ্গে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিমের। এছাড়া ভারী বৃষ্টিতে পানির স্তর ঠিক রাখতে খুলে দেওয়া হয়েছে তিস্তার বাঁধ। এছাড়া ভারী বৃষ্টিতে প্লাবিত উড়িষ্যার উপকূলীয় এলাকা, পুরীতে বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল কলেজ। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে রাজ্যটিতে বৃষ্টি অব্যাহত রয়েছে। এদিকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মহারাষ্ট্র। মুম্বাইতে বজ্রসহ ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শহরটিতে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। পুনেতে 133 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে, যা চলতি মাসের 3য় সর্বোচ্চ বলে জানানো হয়েছে। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।